22টা রাজ্যে শাসন ক্ষমতা আছে, সেখানে কেন এনআরসি চালু করছেন আপনারা? উই পোকা কি আপনাদের বিজেপি রাজ্যে ঢোকেনি? উই পোকা কি এখানে পশ্চিমবঙ্গে আছে আর আসামে আছে? আপনাদের রাজ্যে কি উই পোকা যায়নি? কোথাও শুনেছেন আসাম ছাড়া আর কোন রাজ্যে এনআরসি চালু করার জন্য বিজেপির মাথা ব্যথা আছে? নেই। তার কারণ ওইসব রাজ্যে এনআরসি নামে ভোট হবে না, যেখানে ভোট হবে না এনআরসির কথা উঠবে না। পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি তৈরি করা যাবে, ভোটের সময় বিজেপির তো বলার কিছু নেই, বিভাজন করো, তাই এনআরসির হাওয়া তোলে। এই যে আমাদের খাগড়াঘাটে আমরা মিটিং করছি, সামনে গোয়ালজার, সামনে সমস্ত রিফিউজি কলোনি, তারা তো বাংলাদেশ থেকে, তারা কি সব বিদেশি? তাদের কি নাগরিকত্ব হয়নি? তারা কি ভোট দেয়নি? তারা কি পঞ্চায়েতে লড়ে না? আমি নিজেই বাংলাদেশি, আমার বাবা বাংলাদেশি, মা বাংলাদেশি। আমি পার্লামেন্টে বলেছিলাম, ও নরেন্দ্র মোদী ভাই, ও অমিত ভাই, আমি বাংলাদেশি, তোমাদের ক্ষমতা থাকলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। কেন ক্ষমতা? মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক তৈরি করছেন আপনারা। বাংলাদেশে, এই আসামে গরিব গরিব মানুষ, তারা পড়াশোনা জানে না, লেখাপড়া জানে না, কাগজপত্র হাতে নেই। সেখানকার স্থানীয় আদিবাসী আছে, তার মধ্যে স্থানীয় আদিবাসী যারা 100 বছর ধরে আসামে থাকে, কাগজ কোথায় পাবে? তাদের না আছে ঘর, না আছে বসার জায়গা, না খাওয়ার জায়গা, না ঘরে বাক্স, কাগজ কোথায় রাখবে? সেখানে বন্যা হয়, কাগজ হারিয়ে যায়, তারা পর্যন্ত সব বিদেশি হয়ে গেল। ডিটেনশন ক্যাম্পে তাদেরকে রাখার ব্যবস্থা করা। তাই হিন্দু সমাজের মানুষ, কেউ যদি মনে করেন বিজেপি আসা মানে হিন্দুরা শক্তিশালী হয়ে যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করে। ভারতবর্ষ শক্তিশালী হবে যখন আমরা সবাই শক্তিশালী। ভারতবর্ষ শক্তিশালী হবে যখন আমাদের সকলের আর্থিক শ্রীবৃদ্ধি হবে, আমরা সকলে একটা সমগ্র, আমরা সকলে মিলে এই ভারতবর্ষ, এই ভারতবর্ষের বিভাজন ঘটলে ভারতবর্ষ শক্তিশালী থাকবে না। একটা পাখি যখন আকাশে উড়ে, তার দুটো ডানার প্রয়োজন হয়। দুটো ডানা শক্ত থাকে বলে সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যেতে পারে। সেই দুটো ডানার একটা ডানা যদি কেটে নেওয়া হয়, সেই পাখিকে তুমি যতই ভালো মন্দ খাওয়াও, সে পাখি আর আকাশে উঠতে পারবে না। ভারতবর্ষ যদি একটা পাখির নাম হয়, সেই পাখির দুটো ডানা, একটা ডানার নাম হিন্দু, একটা ডানার নাম মুসলমান। যদি সে একটা ডানা কেটে দেওয়া হয়, পাখি যেমন আকাশে উঠতে পারবে না, এই দেশও আর এগোতে পারবে না। অতএব সকলকে বলবো, চোখ দিয়ে জগৎ দেখুন, কান দিয়ে দেখবেন। আমার আপনার জীবনের প্রয়োজন কি? আমার আপনার জীবনের মৌলিক প্রয়োজন আমার রুটি, আমার রুজি, আমার স্বাস্থ্য, আমার শিক্ষা, আমার গৃহ, আমার বিদ্যুৎ, আপনার আমার খাদ্য। এটাই তো আমাদের জীবনের মূল সমস্যা, এটাই তো আমাদের জীবনের মূল চাওয়া পাওয়া। সরকার যারা করবে, সে কেন্দ্রের হোক রাজ্যের হোক, তাদের তো এইটা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের তো এইটা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সেই দায়িত্ব কি পালন করতে পেরেছে? নরেন্দ্র মোদী ক্ষমতা এলো, আচ্ছা দিন লায়েঙ্গে স্বপ্ন দেখাল। দিদি ক্ষমতা এলো, মামাটি মানুষের সরকার গড়ব। দিদি ক্ষমতা এলো, বলল বদলা নয়, আমি বদল চাই, কারোর কোনো ক্ষতি নয়, সকলের মঙ্গল চাই। মনে পড়ে না কি দেখলেন আপনারা 10 বছরে বাংলায়? মস্তানি ছাড়া, লুট ছাড়া, আতঙ্ক ছাড়া, ভোট কেড়ে নেওয়া ছাড়া, কাটমানি খাওয়া ছাড়া দিদির বাংলায় আর কি প্রসিদ্ধ জিনিস দেখতে পেলেন বলুন? ওদিকে কেন্দ্রে
কি করলো? ক্ষমতা এলো এই বলে বিদেশে প্রচুর টাকা আছে, কংগ্রেস সব বড় বড় কোটিপতিদের দালালি করেছে, তো তাই কোটিপতিরা বিদেশে প্রচুর টাকা রেখে দিয়েছে, ৮৬ লক্ষ কোটি টাকা রেখে দিয়েছে। আমি নরেন্দ্র মোদী, আমার ৫৬ ইঞ্চি সিনা, আমি বিদেশ থেকে সেই টাকা উদ্ধার করে নিয়ে আসবো। আমাকে ভোট দিন, জেতার পর ১০০ দিন সময় নিলাম, সব টাকা নিয়ে আসবো আপনাদের। শুধু টাকা আনবো তা নয়, ভাগ দেব কত করে? ১৫ লাখ করে। ৬ বছর পার হয়েছে, ১৫ পয়সা পেয়েছেন আপনারা? অমিত শাহকে জিজ্ঞেস করেছিল একটা সাংবাদিক, আপনারা যে বললেন যে বিদেশ থেকে টাকা নিয়ে আসবেন, তো কই টাকা কোথায় গেল? ১৫ লাখ তো কিছু পেলাম না। বলছে ওটা নির্বাচনের সময় বলতে হয়, চুনাই জুমলা বলা করি। আপনাকে কি বোঝালো? নোট বাতিল করে দিচ্ছি, ১০০০ টাকা ৫০০ টাকা নোট বাতিল করে দিচ্ছি। কেন? যারা যারা বড় লোক, যাদের ঘরে মাটির নিচে সিন্ধুকের মধ্যে কোটি কোটি টাকা রেখে দিয়েছে, সব টাকা নিকাল জায়গা। মোদি বলল আমি এমন ব্যবস্থা করলাম, আজ থেকে গরিব মানুষ আরামসে ঘুমাবে, আর আজ থেকে বড় লোক ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে, কারণ তাদের ঘুম আসবে না। কেন? তারা ভাববে টাকা নিয়ে কোথায় যাবে। মোদি বলল ৫ লাখ কোটি টাকা আমি উদ্ধার করবো এইভাবে, সেই টাকা দিয়ে রাস্তা করব, ঘর করব, হাসপাতাল করব, অনেক কিছু করব গরিব মানুষের জন্য। তাই গরিব মানুষ চিন্তার কিছু নাই। গরিব মানুষ ব্যাংকে টাকা ফেরতের জন্য লাইন দিয়ে ২০০ লোক মরেই গেল। মোদি বলল কোনো চিন্তা নাই, जिन लोगों का पास काला धन है, जिन लोगों का पास काला धन है, वो रात को नींद की गोली खाने पड़ेगी। কেন? রাতে তাদেরকে ঘুমের ওষুধ খেতে হবে ভয়ে। ২০০ লোক মরে গেল লাইনে, আমাদেরকে বলে লক্ষ লক্ষ কোটি টাকা ধান্দা হবে। পার্লামেন্টের মধ্যে হিসাব চাইলাম আমরা ২ বছর পর, কত টাকা কালো টাকা নোট বার হলো। তো বলল সরকার রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী ১৬০০ কোটি টাকা উদ্ধার হয়েছে কালো টাকা। নতুন নোট ছাপাতে কত খরচ হয়েছে? নোট তো বাতিল হয়ে গেল, নতুন নোট ছাপাতে হলো। এখন দেখবেন লাল লাল নোট, আগে তো ছিল না, নতুন নোট ছাপাতে হচ্ছে। নতুন নোট ছাপাতে সরকার বলছে আমার খরচ হয়েছে ২২,০০০ কোটি টাকা। তাহলে নতুন নোট ছাপাতে আমি খরচা করলাম ২২,০০০ কোটি, আর কালো টাকা উদ্ধার করলাম ১৬০০ কোটি। বুঝুন মজা, ঢাকের দায় মনসা বিক্রি হয়ে গেল। কি বিরাট সরকার চলছে, বিরাট শক্তিশালী সরকার চলছে। মানুষকে বোঝানো, মানুষকে বোঝানো হলো। মহাভারতের যুদ্ধে ১৮ দিন লেগেছিল, আমি করোনাকে হারাবো ২১ দিনে। ভারতবর্ষের মানুষ ২১টা দিন কষ্ট করুন, আমি নরেন্দ্র মোদী আছি, কোনো চিন্তা নেই। ২১ দিনে করোনাকে আমি খতম করে দেব। ৮টার সময় বললো যে ১২টার পর থেকে সবকিছু বন্ধ করে দিলাম। আমি দেখু, আমি দিল্লিতে একটা লোকের বাড়ি গেছিলাম, বলছে সব সকাল থেকে রাত থেকে বন্ধ, বাড়ি ফিরতে পারছি না। আমি ৩ দিন পর বাড়ি ফিরেছি। কি না করোনাকে মারবে মোদী। আজকে ৯ মাস পার হয়ে গেল, করোনাকে কি মারবে? করোনায় ভারতবর্ষে ১,৫৫,০০০ লোককে মেরে দিল। তুমি লকডাউন করে ভালো কথা করতে পারো, লকডাউনে মানুষের কি অসুবিধা হতে পারে সেটা তো মাথায় রাখা উচিত ছিল। তুমি একটা সরকারের মাথা, তুমি কি ভেবেছো? রাতারাতি বলে তুমি বাড়ি চলে গেলে, বাড়িতে গিয়ে ময়ূরকে, দিল্লিতে প্রচুর ময়ূর পাওয়া যায়, এবার ময়ূরকে দানা খাওয়াচ্ছে সবার থেকে। লোকে তুই মর, লক্ষ 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 মানুষ যারা পরিযায়ী শ্রমিক, যে কথা রুবেল বলছিল, হঠাৎ করে দেখা যায় খাবার নাই, দাবার নাই, আশ্রয় নাই, বাস নাই, ট্রেন নাই, কি করবে? ঘর থেকে বেরোতে গেলে পুলিশ ডান্ডা মারছে,
ঘরে খাবার নাই, দোকানে যাওয়ার ব্যবস্থা নাই, দোকান বন্ধ, রাস্তার নামে পুলিশের ডান্ডা, সরকার দেখছে না, পকেটে পয়সা নেই। ভাবুন মানুষদের অবস্থা। সবাই তো আর নরেন্দ্র মোদীর মতন প্রধানমন্ত্রীর বাড়িতে থাকেন না। এখান থেকে মানুষ গেছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ বাইরে গেছে পরিশ্রম করে, মেহনত করে রুটি রুটির জন্য। তাদের কথা ভাবলো সরকার? নিরুপায় মানুষ, পাগল প্রায় মানুষ, হতাশাগ্রস্ত মানুষ, মরবে কি বাঁচবে জানে না, মনে মনে প্রতিজ্ঞা করলো বাড়ি যাবো, যাহাই ভাবে বাড়ি ফিরে যাবো। মরতে হলে গায়ে গিয়ে মরবো, মরতে হলে পরিবারের কাছে গিয়ে মরবো। লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেল কোথায়? রাস্তায়। পায়ে হেঁটে বাড়ি আসছে, সাইকেলে চেপে বাড়ি আসছে, ট্রাকে চেপে বাড়ি আসছে, হেঁটে হেঁটে বাড়ি আসছে। এই দৃশ্য কোনদিন দেখিনি আমরা। পৃথিবীর কোন দেশে এই দৃশ্য দেখা যায়নি যে লকডাউন হলো আর লক্ষ লক্ষ মানুষ পথে নেমে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে চেষ্টা করছে। এই জিনিস পৃথিবীর কোথাও দেখা যায়নি। পৃথিবীর সব দেশে লকডাউন হয়েছে। একটা 12 বছরের মেয়ে অন্ধ থেকে ছত্তিশগড় বাবা মার সঙ্গে হেঁটে হেঁটে আসছিল, খেতে না রুগ্ন হয়ে রাস্তাতে ধপ করে করে মারা গেল। দুটো কচি কচি বাচ্চা, বাবা মা আর দুটো কচি বাচ্চা সাইকেলে করে বাড়ি ফিরছে। রাস্তায় একটা ট্রাকে ধাক্কা মারল, বাবা মা দুজনে মরে গেল, বাচ্চা দুটো বেঁচে গেল। তাদের দেখা নরেন্দ্র মোদীর নতুন ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর নয়া ইন্ডিয়া, এই চেহারা দেখলাম। তাকালো তো এই গরিব মানুষগুলোর দিকে, ভাবলো তো এদের কথা। সরকারের কি উচিত ছিল না বলুন তো? সেই সময়কার কথার অভিজ্ঞতা আমার জানা আছে। আমি তখন দিল্লিতে, চেনা জানা লোক একের পর এক ফোন করছে, দাদা বাঁচান, দাদা বাঁচান। আমি তো নিজেই বন্দি, কাকে কি করে বাঁচাবো? বুদ্ধি করলাম বসে থাকলে হবে না। খালি বললাম কোথায় তোমরা আছো, মোবাইল নাম্বার দাও, ঠিকানা দাও, কোন জেলা, কোন রাজ্য, তোমার নাম, মোবাইল নাম্বার, আর কিছু চাই না। আমার বাড়িতে 2-3টে সিকিউরিটি আছে, তাদেরকে বললাম ভাই সিকিউরিটি দায়িত্ব করতে না, তোমরা খালি মোবাইল ধরার দায়িত্ব দাও, ফোন ধরার দায়িত্ব দাও। আর আমি বলে দিলাম ফেসবুকে এই নাম্বারে যে কেউ ফোন করতে পারে। এক এক দিন 2500, 3000 করে ফোন আসতে হবে। একদিন আমার মোবাইলটা জ্বলে গেল। কি করলাম? যে রাজ্যে আছে ঠিকানা পেয়ে গেলাম, সেখানকার জেলা পেয়ে গেলাম, সেখানকার ডিএম কে ধরো, অফিস আওয়ার আছে, অফিসের স্টাফ রেখে দিলাম, ডিএম কে ধরো, এসপি কে ধরো, চিফ সেক্রেটারিকে ধরো। আর বলতে লাগলাম আমার জেলার লোক, আমার রাজ্যের লোক, তারা খেতে পাচ্ছে না, তাদেরকে দেখাও। বন্ধ করো না। এই আমি দেখলাম কাশ্মীরের অনন্তনাগ থেকে সমুদ্রের ধারে আন্দামান পর্যন্ত এ রাজ্যের লোক, আমার জেলার লোক, তারা সবাই বাড়ি ফিরতে চাইছে। বললাম দেখো ভাই আমি বাড়ি ফেরাবো কি করে? রেলমন্ত্রীকে ধরলাম, প্রধানমন্ত্রীকে 3 দিন ফোন করলাম, শেষে রেলমন্ত্রীকে ধরে বললাম যে দেখো ভাই আমিও আগে রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলাম, যদি ট্রেন না পাই আমি কিন্তু রেল দপ্তরের সামনে বসে অবস্থান করব। পীযূষ গোয়েল রেলমন্ত্রী, সে বলল দাদা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে আমার ট্রেন লাগবে না, আমি কি করতে পারি? আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলে রাজি করান, আমি ট্রেন দেব, আমি শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো চিঠির জবাব দেন না কোনোদিন। আমি এমপি, জীবনে বহু চিঠি দিয়েছে, কোনোদিন জবাব দেন না, কারণ তিনি তো পরোয়া করেন না কাউকে। তার হাতে মস্তান আছে, গুন্ডা আছে, হাসান হুসেন কারবালা করতে জানেন, তিনি কাউকে পরোয়া করেন না। আমি চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের তাকে ধরলাম, চিফ সেক্রেটারি বলছে স্যার আমার তো কিছু করার না, আমি কি করবো বলুন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলল?
আমি করোনা এক্সপ্রেস আমার রাজ্যে ঢুকতে দেব না। মনে করে দেখুন, আমার ঘরের ভাই বন্ধুরা এখানে কাজ না পেয়ে বাইরের রাজ্যে পাড়ি দিয়েছে আরাম করতে নয়, পরিশ্রম করতে, নিরুপায় হয়ে, উপায় নাই বলে। তারা যেসব কাজ করে বহুত মেহনতের কাজ। আমি দেখেছি কেরলে এক একটা রাজমিস্ত্রি 1200-1300 টাকা করে রোজগার করে পার ডে। আমি দেখেছি। তারা তো আমাদেরই ঘরের লোক, তারা তো আমাদেরই পাড়ার লোক, তারা তো আমাদেরই গায়ের লোক, তারা তো আমাদেরই রাজ্যের লোক। তুমি তাদের ভোটে মামাটি মানুষের সরকার করলা, আর তারা যখন বিপদে বললো তখন বলছে আমি দেখবো না, করোনা এক্সপ্রেস হয়ে গেল। আরে অদ্ভুত ব্যাপার, কাজের সময় কাজই আর কাজ কুড়ালে পাজি হয়ে গেল। আমরা বললাম ট্রেন ঢোকাবো আমরা, আপনি যা পারেন করে নিন। রাজস্থানে কোটাতে বাংলার ছাত্রছাত্রীরা ফেসে গেছে। স্পিকারের বাড়ি গেলাম, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে ধরলাম, কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, আপনি গাড়ির ব্যবস্থা করুন, বাসের ব্যবস্থা করুন, পাঠাতে হবে। আমরা পাঠিয়েছি, দেখিয়ে দিয়েছি। আরে আমি তো সরকারে নাই, চেষ্টা করেছি, মেহনত করেছি, পারা যায়। লকডাউনের পর রাস্তায় চলতে চলতে ১,৫০০ মানুষের মৃত্যু হয়েছে। কেউ বাসে চাপা পড়েছে, কেউ ট্রেনে কাটা পড়েছে, কেউ সাপের কামড়ে মরেছে, কেউ না খেতে পেয়ে মরেছে। ভারত সরকার তাকিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সেই সমস্ত বাইরের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক, তারা যে আসবে টাকা কই, তারা বাস ভাড়া করবে টাকা কই, তারা ট্রাক ভাড়া করবে টাকা কই। বাড়িতে ফোন করছে, বাড়ির বউকে বলছে, বাবাকে বলছে তুমি তোমার জমিটা বন্ধক দাও, গাড়িটা বেচে দাও, ছাগলটা বেচে দাও, মোবাইলে টাকা পাঠাও। সেই টাকা পাঠিয়েছে, তারা ট্রাক ভাড়া করেছে। 2 লক্ষ 2.5 লক্ষ করে ট্রাক ভাড়া, বাস ভাড়া চেয়েছে সবাই। দিনের পর দিন না খেয়ে ট্রাকের মাথায় চেপে সারা বাড়ি ফিরেছে। সেখানে অনেক বিপত্তি। পশ্চিমবঙ্গে ঢুকতে আবার পুলিশ আটকাচ্ছে। যখনই সেই ট্রাক বাস পশ্চিমবঙ্গে ঢুকছে, পুলিশ আটকাচ্ছে। নিজে পয়সা দিয়ে ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে আসছে, বর্ডারে নেমে যাচ্ছে, ট্রাক বাস করছে, খালি চলে যাও তোমরা। চোরের মতন গিয়ে আবার সেই ট্রাকে বাসে উঠছে। এটা কি আমাদের পাওনা ছিল? এটাই কি তুমি বাংলার গরিব সাধারণ পরিযায়ী শ্রমিকের প্রতি এটাই তোমার দরদের নমুনা? বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে করোনা এক্সপ্রেসের প্যাসেঞ্জার বলে তুমি অপমান করতে পারো? তুমি পারো না, কারণ তুমি কে? পরিযায়ী শ্রমিকরা মেহনত করে রোজগার করে তাদের সংসার চালায়, তোমার মতন ভোট করে আর পার্টি করে সংসার চালায় না। মানুষের দয়াতে আশীর্বাদে আমরা কেউ এমএলএ হই, কেউ এমপি হই, কেউ মুখ্যমন্ত্রী হই, তারপর আমাদের সিং গজিয়ে যায়, প্রধানের সিং গজিয়ে যায়, এমএলএ সিং গজিয়ে যায়, এমপির সিং গজিয়ে যায়, মুখ্যমন্ত্রীর সিং গজিয়ে যায়। যখন সিং বড় বড় হয়ে যায় তখন মানুষ কি করে? সেই সিং ভেঙে তাকে আবার বাছুর বানিয়ে দেয়। সেই সিং ভাঙার ব্যবস্থার নাম নির্বাচন। তাই সময় এসেছে সেই সিং ভেঙে তাদেরকে বুঝিয়ে দেওয়া, আমাদের দুয়াতে দয়াতে তোরা বড় হয়েছিস। এখন ভোট চলে এসছে, কত পীড়িতের কথা। স্বাস্থ্য সাথী নিয়ে চলে আসছে বাড়ি বাড়ি, দুয়ারে দুয়ারে। 10 বছর মনে ছিল না? 10 বছর মনে ছিল না যে বাংলার মানুষের স্বাস্থ্য দরকার? এখন মনে পড়ছে। এখন বলছে 5 টাকা ডিম ভাত খাওয়াবো। 10 বছরে মনে পড়েনি ডিম ভাত খাওয়া দরকার, গোশ ভাত খাওয়া দরকার, মাছ ভাত খাওয়া দরকার? এখন মনে পড়ছে ভোট এসছে তাই। হঠাৎ ডিম ভাত খাওয়ার প্রয়োজন কেন? হ্যাঁ, হঠাৎ স্বাস্থ্যের জন্য তো মাথা ব্যথা কেন আপনার? পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য তো হাসপাতাল দরকার, হাসপাতালের ডাক্তার দরকার, নার্স দরকার, বেড দরকার, ওষুধ দরকার, তারপর তো চিকিৎসা হবে। আছে আছে পশ্চিমবঙ্গে? আপনার গ্রামে, আপনার অঞ্চলে, আপনার ব্লকে হাসপাতাল আছে? আছে। নরক। মূল হাসপাতাল যান,
ডাক্তার বলবে নার্সিং হোমে যান, সুবিধা হবে আপনার, এখানে চিকিৎসা নাই। ঠেকাতে পারবেন আপনি? আগে হাসপাতালটা করো, আগে ডাক্তারটা রাখো, আগে নার্সটা রাখো, যে যন্ত্রটা রেখেছো সেই যন্ত্রটায় কাজ হয় কিনা দেখো, সেই যন্ত্রটা যে চালাচ্ছে সে চালাতে জানে কিনা দেখো, তবে তো। না তো বাঁ দিক পেট কাটতে ডান দিক কেটে দেয়। আজকে এখানকার মানুষ যখন বিপদে পড়ে কোথায় যান? প্রথম ব্যাঙ্গালোর যান, দক্ষিণ ভারত যান, মহারাষ্ট্র যান, বোম্বে যান। ক্যান্সার হলে কেন? আমার এখানে নেই, তাই নেই। কেন? আমি পারিনি তাই। একদিন এরকম ছিল না, যখন বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিল, তখন সারা এশিয়ার মানুষ এখানে চিকিৎসা করাতে আসতো। পাকিস্তান থেকে আসতো, নেপাল থেকে আসতো, ভুটান থেকে আসতো, মায়ানমার থেকে আসতো, শ্রীলঙ্কা থেকে আসতো। সবাই কোথায় আসতো? কলকাতায় আসতো, কলকাতায়। আর বাংলার মানুষ ট্রেনের টিকিট কেটে ব্যাঙ্গালোর যায়, দক্ষিণ ভারত যায়, বোম্বে যায়। কেন? আমার এখানে চিকিৎসার পরিকাঠামো নাই। চিকিৎসার পরিকাঠামো নাই, চিকিৎসা হবে কি করে? এই স্বাস্থ্যসাথীর নামে কি হচ্ছে জানেন? কিছু বীমা কোম্পানি মুনাফা করছে। স্বাস্থ্যসাথীর টাকা আপনি কটা পেলেন দেখার দরকার নাই। স্বাস্থ্যসাথীর মূল টাকাটা রোজগার করে নিচ্ছে বীমা কোম্পানিগুলো, তাদেরকে তো টাকা দিতেই হবে। আপনার ক্লেম অনুযায়ী টাকা তো পাচ্ছেন না আপনি, আপনার দাবি অনুযায়ী টাকা পাচ্ছেন না আপনি, কিন্তু ভোটের বাজারে মালটা খাচ্ছে। তা দিদি বলছে দুয়ারে দুয়ারে চলে। আমরা জমির দুয়ারে যাই, আমরা যার কাছে যাই দিদির দুয়ারে যাওয়া জরুরি হয়ে পড়েছে, কারণ ভোট এসে গেছে। दीदी बच्चे 5 টাকা করে ডিম ভাত খান, अंडे या संडे हर रोज मिलेगा अंडे। কেন কেন আপনি 5 টাকা করে ডিম ভাত খাবেন? আমরা কি সব ভিখারি? আমরা কি সব কাঙালি? না, আপনি আমাদের কাঙালি বানাতে চাইছেন কেন? আপনি আমাদের ভিখারি বানাতে চাইছেন কেন? 5 টাকা করে ডিম ভাত দেওয়ার প্রয়োজন পড়লো কেন? যদি 10 বছরে বাংলার উন্নয়ন হতো, তাহলে আজকে ভোটের আগে আমাদেরকে 5 টাকা করে ডিম ভাত খাওয়ানোর কথা বলা হচ্ছে কেন? আমি ডিম ভাত খাবো না, গোশ ভাত খাবো না, মাছ ভাত খাবো, আমার স্বাধীন ইচ্ছার ব্যাপার সেটা। আপনি কেন ঠিক করে দেবেন আমি কি ভাত খাবো? আপনি জানেন যে বাংলার মানুষের পকেটে পয়সা নাই, বাংলার মানুষের অভাব, বাংলার মানুষের দারিদ্রতা। তাই তো আপনি তাদেরকে বলছেন আমি 5 টাকা ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি। কেন আপনাকে এটা করতে হচ্ছে? কারণ আমার রাজ্যের দারিদ্রতা, আমার রাজ্যের অভাব আপনি স্বীকার করছেন। একদিকে আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে যে বাংলার কৃষকদের রোজগার 3 গুণ বেড়ে গেছে আপনারা। আপনি হিসাব দিয়ে বলছেন প্রত্যেকটা বাংলার কৃষক নাকি 2,40,000 টাকা করে বছরে রোজগার করে। আপনি বলছেন কৃষক কি পায় দেখার দরকার নাই, আপনি বলে দিলে হয়ে গেল। পেলো কি পেলো দেখার নাই, আপনি বলেছেন ওটাই ছোট। আপনি বলছেন বিধানসভায় দাঁড়িয়ে 2,40,000 একটা কৃষকের বার্ষিক আয়। আপনি বলছেন 3 গুণ নাকি আয় বেড়ে গেছে। কৃষকের কি আয় 3 গুণ বেড়েছে? কৃষকের আয় বাড়বে কোথায়? ফসলের দামের। ফসলের দাম কি আছে বাজারে? ফসল ফলাতে খরচ বাড়ছে না কমছে? বাড়ছে। বিদ্যুতের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, সেচের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। বিক্রি যখন করতে আসেন বাজারে দাম পাচ্ছেন না। 1868 টাকা 1 কুইন্টাল ধানের দর ঠিক হয়েছে, আপনি পাচ্ছেন না সে দর। মাঝখানে দালাল পড়ে চাল কলমানি লুটে খাচ্ছে, আর বলা হচ্ছে আপনার নাকি রোজগার বেড়ে যাচ্ছে। আপনার নাকি বাংলার কৃষক দারুণ আনন্দে আছে, বাংলার মানুষ খুব খুশিতে আছে, কারণ এই বাংলা সোনার বাংলা রূপান্তরিত করে দিয়েছে। সবই হলো দিয়ে এখন বলছে আপনার ডিম ভাত। যদি সবই থাকবে তো ডিম ভাত খানোর গল্প কেন? আপনার কাছে কি কেউ চেয়েছি আমরা যে ভাই আমরা ডিম ভাত চাই? তা তো চাইনি। আপনি আমাদেরকে কাঙাল বানাচ্ছেন, আপনি আমাদের ভিখারি জাতিতে রূপান্তরিত করতে চাইছেন। আমাদের রোজগার চাই, ডিম ভাত চাই না। আমরা কাজ চাই, ডিম ভাত চাই না। আমরা মানুষের মতন মানুষের বাঁচতে চাই, ডিম ভাত চাই না। আমরা স্বাস্থ্য চাই, শিক্ষা চাই,
আমরা দিন ভাত চাই না, সেটার ব্যবস্থা করার দায়িত্ব কার? সরকারের। করেছেন না? আপনি কি জানেন আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় মানুষের মাথার উপরে ধানের বোঝার পরিমাণ কত? 4,20,000 কোটি টাকা। কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার উপর ধারের বোঝার পরিমাণ 55,000 টাকা। কটা বেকারের চাকরি দিয়েছেন? এখানে বেকার, কটা বেকারের চাকরি দিয়েছেন? আপনি বলছেন গত 5 বছর নাকি 25 লক্ষ বেকারের চাকরি দিয়েছেন, এবার ক্ষমতা এলে নাকি 29 লক্ষ বেকারের চাকরি আপনি ঠিক করে দিন। তো দিদি চাকরিগুলো কোথায়? আকাশে আছে, পাতালে আছে, না ধরিত্রীতে আছে? চাকরিটা দেবেন কোথায় আপনি? এই বাংলাতে একটাই চাকরি, মেরে খাওয়া চাকরি, পঞ্চায়েত উটের চাকরি, কাটমানির চাকরি, আর তো চাকরি নাই বাজারে। কোথায় চাকরি? আপনি ভুল নিয়ম করে, ভুল পদ্ধতি ব্যবহার করে টেটের চাকরি দিয়েছিলেন, সব চাকরি আটকে গেল আপনার জন্য। কলকাতার রাস্তায় মাদ্রাসা শিক্ষকরা মাসের পর মাস অবস্থান করছে, তাকালেন না? তাই এলাকার মানুষ আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ঋণগ্রস্ত রাজ্য, যত রাজ্য আছে তার মধ্যে একটি ঋণগ্রস্ত রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। 10 বছর পার হয়ে গেল, বাংলায় একটা শিল্প হয়েছে, একটা। আমি একটা শিল্প দেখতে চাই বাংলায় হয়েছে। গত 10 বছরে একটা শিল্প হয়েছে বাংলায় না। বাংলায় যে শিল্পটা হয়েছিল সে শিল্পটায় ধুমো বার হয় না, কয়লা লাগে না, তেল লাগে না, ডিজেল লাগে না। সেই শিল্পের নাম চিট ফান্ড শিল্প। লক্ষ লক্ষ বাংলার মানুষ সেই চিট ফান্ড শিল্পে ধ্বংস হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। আজও তাদের কানা কড়ি ফেরত দেওয়া হলো না। সেই চিট ফান্ড কাণ্ডের নায়ক কারা? দিদির দলের নেতা নেত্রীরা। এই বাংলায় শিল্প হয়েছে, কয়লা পাচারের শিল্প হয়েছে, গরু পাচারের শিল্প হয়েছে, বালি পাচারের শিল্প হয়েছে। এখন দিদি বলছে সিবিআই তদন্ত মানে নাকি দিদির বিরুদ্ধে বদলা নেওয়া। গরু পাচার কাণ্ডে, কয়লা পাচার কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে পড়েছে সিবিআই। তা আমি বলছি, ও দিদি ভাই, আপনার ঘরে ঢুকেছে সিবিআই, কারণ কি জানা চাই? কি কারণ? আমার আপনার ঘরে সিবিআই ঢুকছে না, দিদির বাড়িতে ঢুকছে কেন? দিদির বাড়িতে ঢুকছে কেন? আপনি প্রতিবাদ করতে পারছেন না কেন? আগে কিছু হলে আন্দোলন হতো, এখন সিবিআইয়ের হাতে বাঁচার জন্য দিদির বাড়িতে যোগ্য হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, দিদির বাড়িতে আর ভাইপোর বাড়িতে পুরী থেকে বামুন নিয়ে এসে যোগ্য করিয়ে সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য খোঁজ নিয়ে দেখুন আপনারা। আপনি বলুন আমার রাজ্যে পাচার হয় না? একবার বলতে পারছেন? একবার বলতে পারছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনার রাজ্যে পাচার হয় না, লুট হয় না? ক্ষমতা নাই। এই মুর্শিদাবাদ জেলায় বাস করি, লাখ লাখ গরু বাংলাদেশে যায়। যদি বৈধ উপায় যায় মানুষের রোজগার হতো। বৈধ উপায়ে গেলে মানুষকে স্মাগলার না বলে ট্রেডার বলা যেত, স্মাগলার না বলে ব্যবসায়ী বলা যেত। তা করেননি। অবৈধ চলো গরু, অবৈধ উপায় চলো। পুলিশকে পয়সা দাও, কাস্টমসকে পয়সা দাও, বিএসএফ কে পয়সা দাও, নেতাকে পয়সা দাও, চলো গরু পাচার চলো। আপনার দলের লোকরা পয়সা খায়নি? আপনি পয়সা খাননি? হ্যাঁ, আপনার ভাইপো পয়সা খায়নি? কয়লা পাচারে পয়সা খায়নি আপনি? কয়লা পাচার আপনার পরিবার পয়সা নেয়নি? বলুন, কয়লা পাচার হয়েছে কিন্তু আমি পয়সা নিইনি, একটা তো কিছু বলতে হবে।
হয় কয়লা পাচার হয়েছে কি হয়নি সেটা বলুন। তারপরে বলুন কয়লা পাচার হয়েছে আমরা খাইনি, গরু পাচার হয়েছে কি হয়নি বলুন। তারপরে বলুন গরু পাচার হয়েছে আমরা খাইনি, তা তো বলতে পারছেন না। বলতে পারছেন না কেন? কারণ আপনি জানেন যে আপনার ঘরে চোরাই পয়সার প্রবেশ ঘটেছে, তাই আপনি চুপচাপ আছেন। দিনের আলোর মতন স্পষ্ট দিদির উপরে হামলা, ভাইরা সব বসে আছে কেন রে ভাই? হ্যাঁ, এত বড় মস্তান ভাই, কোথায় কোথায় বোমা গুলি সকেট, তো দিদির বাড়িতে সিবিআই ঢুকে যাচ্ছে, সব ভাইরা মুখে তালা দিয়ে বসে আছে কেন? ওই আমাদের মতন মাইক ধরে তো বলতে পারছে না যে দিদির উপরে অন্যায় হচ্ছে, সিবিআই এর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কোনো মামুর মুখ দিয়ে বার হচ্ছে না, কারণ दाल में कुछ काला है, ये अंदर की बात है, दाल में कुछ काला है, ताई दीदी भाई चुपचाप है। তাই এই বাংলার মানুষ এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি দেখলেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রদায়িকতার প্রবেশ ঘটেছে দেখলেন। আর এই সাম্প্রদায়িকতার প্রবেশ মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তাও দেখলেন। 99 সালে বিজেপির সঙ্গে আঁতাত করে নির্বাচনী জোট করে ভোট করে আপনারা বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতা দিলেন, দুটো এমপি জিতালেন, দিল্লিতে সরকার গড়লেন, বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী মন্ত্রী হলেন রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী মন্ত্রী হলেন কয়লা মন্ত্রী, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলায় রাজনীতি করলেন। আপনি বললেন বিজেপি তো অসুচ নয়, বিজেপি তো অস্পৃশ্য নয়, আরএসএস এর লোকরা তারা তো দেশপ্রেমিক, তারা তো দেশের জন্য বহুত লড়াই করেছে। আপনি বললেন আমরা বলিনি। আপনাকে আমরা সহযোগিতা করলাম। 2011 সালে ক্ষমতা এলেন, ক্ষমতা আসার পরের দিন থেকে আমাদের লোক ভাগানো শুরু করলেন, আমাদের উপর হামলা শুরু করলেন, কংগ্রেসকে সিপিএম কে উচ্ছেদ করার অভিযান শুরু করলেন, কংগ্রেসের লোকগুলোকে পয়সা দিয়ে খরিদ করে নিলেন, বড় বড় পদ দিয়ে খরিদ করে নিলেন, বললেন তোমরাও কামাও আমাকেও দাও, মিলেমিশে ভাগ করে খাও, স্লোগান দিয়ে দিলেন। বাংলা জুড়ে লুটের রাজনীতি চলতে আরম্ভ করলো। চাকরির দরকার নাই, ব্যবসার দরকার নাই, পঞ্চায়েত আছে লুট করে খাও, মিউনিসিপালিটি আছে মেরে খাও, আমাকেও দাও তুমিও খাও, ভাগ করে সবাই মিলে আমরা মিলেমিশে খাও, আপনি স্লোগান দিলেন। এ বাংলায় এই কাটমানিকে, চর্যবৃত্তিকে, লুটকে আপনি স্বীকৃতি দিলেন, মুখ্যমন্ত্রী স্বীকৃতি দিলেন। তাই বাংলায় যা কিছু করতে যাবেন বিনা পয়সায় হবে না। আজকে বেকার যুবক যাদের দক্ষতা আছে তাদের চাকরি নাই, যাদের যোগ্যতা আছে চাকরি নাই। চাকরি পেতে গেলে, কিছু সুযোগ পেতে গেলে প্রথমে তৃণমূলের বাড়ির লোক হতে হবে, তাদের দালাল হতে হবে, তাদের চামচাগিরি করতে হবে, তাদের দাসত্ব করতে হবে, তাদের আনুগত্য দেখাতে হবে, তারপর আপনার জীবনের সুযোগ। অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষতার কোনো মূল্য নাই, পশ্চিমবঙ্গে যোগ্যতার কোনো মূল্য নাই, পশ্চিমবঙ্গে আনুগত্যের মূল্য, আপনার দাসত্বের মূল্য। তাই কালনার বিধায়ক বলছে আমি চাকরি দিয়েছি, তৃণমূলের বিধায়ক কালনার বলছে আমি চাকরি দিয়েছি। কাকে দিয়েছি? আমার বাড়ির বোনকে দিয়েছি, আমার বাড়ির বৌদিকে দিয়েছি, আমার বাড়ির মাসিকে দিয়েছি। তো মাসি পিসি ভাইপো ভাইপোরা, মাসি পিসি ভাইপো ভাইজি মিলেমিশে রাজ্যকে লুটছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কংগ্রেসকে ভেঙে মুর্শিদাবাদের জেলা পরিষদ দখল করা, কংগ্রেসকে ভেঙে মুর্শিদাবাদের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দখল করা, বাহাদুরি কিছু হয়নি, এটা বাহাদুরি নয়। যে জেলা পরিষদকে ভাঙার জন্য কংগ্রেসের প্রতিনিধিদের পুলিশ দিয়ে, ডিএম দিয়ে, এসপি দিয়ে মাদক পাচার কেসের ভয় দেখিয়ে তাদেরকে আপনারা কংগ্রেসে যোগদান করালেন। আমাদের শিলাদিত্য হালদার জেলা পরিষদের চেয়ারম্যান, সে বলল আমি তৃণমূলে যাব না, তাকে খুনের কেসের আসামি করে জেলে পাঠিয়ে দিলে, 3 বছর সে জেলে থাকলো। কি বিচার দিদি! এই না হলে মামাটি মানুষ, এই না হলে মামাটি মানুষ। নির্বাচিত জনপ্রতিনিধিদের আপনি খরিদ করে নিলেন। ওই রুবেল বলছিল বেলডাঙ্গার হাটে কেনা বেচা হয়, সেখানে ছবি ঠিকই আছে,
আপনি খরিদ করে নিলেন, বিক্রি হলো আমাদের লোকরা। চাইনিজ বকরি যেমন বিক্রি হয় সস্তায়, তেমনি করে চাইনিজ বকরি বিক্রি হলো। কি করলেন লাভ আপনার? আপনি কংগ্রেসকে ধ্বংস করলেন, ভালো কথা। আপনি সিপিএম কে ধ্বংস করলেন, ভালো কথা। কংগ্রেস আর সিপিএম কে ধ্বংস করতে গিয়ে বাজার খালি করে দিলেন, জমি খালি করে দিলেন, বিজেপি প্রবেশ করে গেল। কারণ বিজেপিকে আপনি কিছু বললেন না, আপনি বিজেপিকে কিছু বললেন না। এখন বিজেপির বিরুদ্ধে বলছেন আপনি, ততক্ষণে ভূত তো বেরিয়ে গেছে বোতল থেকে। বোতল থেকে সাম্প্রদায়িকতার ভূত বেরিয়ে গেছে। ভূতকে কি আর বোতলে ঢুকাতে পারেন দিদি ভাই? আর তো পারছেন না আপনি, তাই খেই হারিয়ে ফেলছেন। এখন দিদি ভাই বলছে কংগ্রেস সিপিএম সবাই আমাকে সাহায্য করুন। দিদি ভাই দলের লোকরা বলছে, আমরা বলছি দিদি ভাই আপনি কি বিজেপির বিরুদ্ধে লড়বেন? বিজেপির তো আপনি সাথী। একদিন যখন সরকার করেছেন বিজেপির সঙ্গে কেন্দ্রে, আগামী দিনে বিজেপির সঙ্গে রাজ্যে সরকার করবেন না, কোনো গ্যারেন্টি আছে কি? আপনার দলের লোকরা তাই আগে ভাগে লাইন লাগিয়ে বিজেপিতে চলে যাচ্ছে, লাইন লেগেছে বিজেপিতে যাওয়া। কংগ্রেসকে দুর্বল করা যায়, বামকে দুর্বল করা যায়, দিদি দেখালেন। কিন্তু কংগ্রেস বামকে দুর্বল করতে গিয়ে বিজেপিকে শক্তিশালী করা যায়, দিদি এটাও দেখালেন। তাই আজকে আপনার দয়াতে এই বিজেপি বাংলায় প্রবেশ করতে পারলো। এখন আপনি খাপি খাচ্ছেন। তাই আগামী দিনে যদি কেউ পারে বাংলার গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে, তার নাম বাম কংগ্রেস জোট। মাথায় রাখবেন, ইতিহাস থেকে মাথায় রাখবেন। আগে ইতিহাস দেখে নিন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের দিল্লিতে কেন্দ্রীয় সরকারে যতদিন কংগ্রেস ছিল ততদিন সাম্প্রদায়িক বিজেপি আসতে পারেনি। কংগ্রেস দুর্বল, বিজেপি সবল। কংগ্রেস সবল, বিজেপি দুর্বল, এটাই সত্য। তাই যতদিন কংগ্রেস ক্ষমতায় ততদিন বিজেপির আসার রাস্তা নাই। তাই বাংলায় প্রয়োজন আছে কংগ্রেসের, প্রয়োজন বামেদের। কারণ আমরা কিছু করি আর না করি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা থেকে কখনো আমরা সরে যাইনি, কোনোদিন যাব না, এটাই আমাদের পথ। তাই বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার ধর্মনিরপেক্ষ রাজনীতির স্বার্থে, বাংলায় সর্বস্তরের মানুষের নিরাপত্তার স্বার্থে আপনাদের কাছে দাবি থাকবে বাম কংগ্রেস, কংগ্রেস বাম জোটকে আশীর্বাদ করবেন, দুবার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।